কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিয়ে জানবো, যে ড্রয়িং এর ইন্ট্রোডাক্টরি লেকচারটা আজকে আমাদের থাকবে। বেসিক্যালি যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করছে তাদের জন্য একটা কোর্স করতে হবে CE 101, আর যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড তাদের জন্য হবে ME 101 আর কি। তো আমরা আজকের লেকচারে যেটা জানবো, সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ আমাদের কি কি ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করা হয়, আমরা কোন ইনস্ট্রুমেন্টের সাহায্যে কোন জিনিসটা ড্র করব, এই বেসিক্যালি ইন্ট্রোডাক্টরি পার্টে এগুলোই থাকবে। কিভাবে একটা ড্রয়িং শিট আমরা ইউজ করব, কিভাবে বোর্ডের মধ্যে ড্রয়িং শিটটাকে আমরা প্লেস করব। সো এই জিনিসগুলাই আমরা জানতে পারবো এই কোর্সটার, এই লেকচারটা ক্লিয়ার করার মাধ্যমে, ঠিক আছে? সো আমাদের যে কোর্স কন্টেন্টটা থাকবে, কোর্স কন্টেন্টের মধ্যে মোটামুটি এই টপিক গুলোই আমরা কভার করবো ওভারঅল লেকচার গুলাতে। ইন্ট্রোডাক্টরি আজকের ক্লাসে আমরা ইনস্ট্রুমেন্ট এবং তাদের ইউজ সম্পর্কে জানবো, এবং লাইন কত প্রকার, লাইনের প্রকারভেদগুলো দেখবো। এরপরের লেকচারে আমরা প্লেন জিওমেট্রির মধ্যে পেন্টাগন কিভাবে আঁকতে হয়, হেক্সাগন কিভাবে, অক্টাগন, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা এগুলো কিভাবে আঁকতে হয় এই জিনিসগুলো আমরা দেখবো। এরপর আমরা প্রিন্সিপাল অফ প্ল্যানিং সম্পর্কে জানবো, অর্থোগ্রাফিক প্রজেকশন, ক্রস সেকশনাল ভিউজ সম্পর্কে জানবো, প্ল্যান এলিভেশন এন্ড সেকশন সম্পর্কে জানবো, ড্রয়িং ইউজিং অটোক্যাড, অটোক্যাড রিলেটেড আমরা অনেকগুলো ড্রয়িং নিয়ে দেখবো যে কিভাবে একটা ড্রয়িংকে আমরা কি করব, আমরা এক্সিকিউট করব। একটা ড্রয়িং প্ল্যান যখন হাতে পাবো সেটা আমরা কিভাবে সেটাকে রিড আউট করবো, সেই জিনিসগুলো আমরা জানতে পারবো। তো ওভারঅল আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসে। প্রথমে যে ডেফিনিশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ড্রয়িং। তাহলে আমাকে জানতে হবে যে ড্রয়িং জিনিসটা কি। A drawing is a graphic representation of an object. তাহলে একটা ড্রয়িং হচ্ছে একটা অবজেক্টের গ্রাফিক রিপ্রেজেন্টেশন। আমরা গ্রাফিক্স এর মধ্যে যে ফিগার গুলো আঁকি ওইটাও গ্রাফিক রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? আমাদের কি করি আমরা, ইলাস্ট্রেটর ইউজ করে আমরা কি করি, আমরা বিভিন্ন আহ, আমরা বিভিন্ন স্থিরচিত্র অঙ্কন করি, হ্যাঁ, বিভিন্ন শেপ দিই, সেটাকে গ্রাফিক রিপ্রেজেন্টেশন বলে। এবং একটা ড্রয়িং কেও কি বলা হয়, গ্রাফিক রিপ্রেজেন্টেশন বলা হয়। আর পার্ট অফ ইট and is the result of creative through by an engineer or technician. তাহলে একজন ইঞ্জিনিয়ার এবং একজন টেকনিশিয়ান কর্তৃক সেই যে জিনিসটা আঁকতে চাচ্ছে সেই জিনিসটার রেজাল্ট, অথবা যে জিনিসটা সে তৈরি করতে চাচ্ছে, ক্রিয়েটিভ মানে সে তৈরি করতে চাচ্ছে সেই জিনিসটার রেজাল্ট, অথবা সেই জিনিসটার পার্ট, ঠিক আছে? অথবা একটা অবজেক্টের রিপ্রেজেন্টেশন হচ্ছে ড্রয়িং। When one person sketch a rough map in a giving direction to another, যখন একজন পার্সন, যখন একজন ব্যক্তি যে কোনো একটা রাফ ম্যাপের স্কেচ তৈরি করে যে কোনো একটা ডিরেকশনে, ডিরেকশন টু আনাদার, দিস ইজ এ গ্রাফিক কমিউনিকেশন। তাহলে আমি যে কোনো একটা ডিরেকশন থেকে একটা ড্রয়িং অঙ্কন করতে যাব, ঠিক আছে? তাহলে এই ড্রয়িংটা অঙ্কন করতে যাওয়াটাই হচ্ছে একটা গ্রাফিক কমিউনিকেশন। গ্রাফিক কমিউনিকেশন ইনভলভস ইউজিং ভিজুয়াল ম্যাটেরিয়ালস টু রিলেট আইডিয়াস। তাহলে গ্রাফিক কমিউনিকেশনটা করার জন্য আমাকে কি কিছু ভিজুয়াল ম্যাটেরিয়ালস আমাকে রিলেট করতে হবে, ঠিক আছে? Drawings, photographs, slides, transparencies, and sketches all are the form of graphic communications. তাহলে ড্রয়িংস, আমি যে কোনো একটা ড্রয়িংস নিলাম, ফটোগ্রাফস নিলাম, স্লাইডস নিলাম, এই যে স্লাইডস, ট্রান্সপারেন্সিস, স্কেচেস, এগুলো সবকিছুই হচ্ছে গ্রাফিক কমিউনিকেশনের ফর্ম, বিভিন্ন ফর্ম। Any medium that uses a graphic image to aid in conveying a message, instructions, or an idea is involved in graphic communication. যে কোনো ইমেজ যদি আমি ইউজ করি কোনো মিডিয়াম হিসাবে, যেটা একটা মেসেজ পাঠাবে, যেটা একটা ইনস্ট্রাকশন পাঠাবে, যেটা একটা আইডিয়া তৈরি করতে সাহায্য করবে, সেটাই হচ্ছে গ্রাফিক কমিউনিকেশন। অর্থাৎ আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন দেখবেন যে আপনার রাস্তার পাশে কিছু সাইনবোর্ড থাকবে, ঠিক আছে? বায়ে আপনার লেফটে যাবেন, স্পিড এত করবেন। তো এগুলা কি করতেছে, আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। তো ওগুলাকে বলা হচ্ছে গ্রাফিক কমিউনিকেশন, ঠিক আছে? ওই চিত্রগুলোকে বলা হচ্ছে কি গ্রাফিক কমিউনিকেশন। তো আমরা জানলাম যে ড্রয়িং জিনিসটা কি এবং ড্রয়িং জিনিসটার জন্য কি কোন জিনিসটা বেসিক্যালি দরকার। তো ড্রয়িংটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন, আর এটার জন্য গ্রাফিক কমিউনিকেশনটা খুব দরকার। মোটামুটি আমরা একটু ক্লিয়ার হলাম। এখন চলে যাই, হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং? An engineering drawing is a type of technical drawing contains all the information of a product to be machined or fabricated. তাহলে একটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হচ্ছে এমন টাইপ যে টেকনিক্যাল ড্রয়িং,
এটা একটা জাস্ট ড্রয়িং, কিন্তু এটাকে যদি টেকনিক্যালি ইউজ করি, যেটার মধ্যে সব ধরনের ইনফরমেশন থাকবে ওই প্রোডাক্ট সম্পর্কিত, ঠিক আছে, যেটাকে আমরা মানে যে প্রোডাক্টটাকে আমরা মেশিন বা করব, মেশিন মানে মেশিন বলতে তৈরি করব অথবা যে জিনিসটা ফেব্রিকেট করব। The purpose is to specify the geometry necessary for the construction of the product. তাহলে যে প্রোডাক্টটা আমি তৈরি করব সেটা বিল্ডিং হতে পারে, ব্রিজ হতে পারে, সেটা এনিথিং হতে পারে, সেটা একটা আপনার বাসার একটা ফার্নিচার হতে পারে। সে যে জিনিসটা আমি তৈরি করব সেই জিনিসটার জিওমেট্রি অর্থাৎ সেই জিনিসটার সাইজ যদি আমি ওই পেপারের মধ্যে তুলে ধরি, সেটাই হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। তাহলে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হচ্ছে এমন একটা টেকনিক্যাল ড্রয়িং যেখানে সকল ধরনের ইনফরমেশন থাকবে কোন একটা প্রোডাক্ট সম্পর্কে যেটাকে আমরা বানাবো, এবং সেই প্রোডাক্টের কি থাকবে, জিওমেট্রি, সেই প্রোডাক্টের সাইজ, শেপ, এগুলো স্পেসিফিক্যালি থাকবে। এবং সেই জিনিস অর্থাৎ যে জিনিসটাকে আমরা তৈরি করতে যাচ্ছি, যে প্রোডাক্টটাকে তৈরি করতে যাচ্ছি, সেই জিনিসটার জিওমেট্রি স্পেসিফিক্যালি থাকবে ওই ড্রয়িং এ, টেকনিক্যাল ড্রয়িং এ, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। Standardized language and symbols are used to describe the dimensions. তাহলে ড্রয়িং এর মধ্যে স্ট্যান্ডার্ডাইজড ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, সিম্বলস ইউজ করা হয় ডিসক্রাইব করার জন্য কোন জিনিসটা, ওই যে প্রোডাক্ট যেটা বানাবো সেই জিনিসটার ডাইমেনশন, প্যারামিটার এন্ড আদার ফিচার্স অফ দ্য অবজেক্টস, এবং অন্যান্য ফিচার্স গুলো থাকতে পারে, ঠিক আছে, যে সেটা ডাইমেনশনটা কেমন, সেটা পেরিমিটারটা কেমন, তারপর which helps people to understand the drawing and manufacture the part correctly. So এই ড্রয়িংটা যে কোনো একজন মানুষ হাতে নিলে যখন সে ইজিলি বুঝতে পারে এবং সেই জিনিসটা যেন সঠিকভাবে কি তৈরি করে ফেলতে পারে। তাহলে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে টেকনিক্যাল ড্রয়িং যেখানে কোনো একটা জিনিসের সকল ধরনের ইনফরমেশন, ডাইমেনশন, এগুলো কি থাকবে, লিখিত থাকবে, এবং অন্য একজন ব্যক্তি যখন ওই ড্রয়িংটা হাতে নিবে সে যেন ইজিলি ওই বস্তুটা বানিয়ে ফেলতে পারে, মানে ড্রয়িং এর এক্সাক্ট ম্যাপ গুলো দেখে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। তো আমরা দুটো ডেফিনেশন শিখলাম। এখন আমরা কিছু জিনিসের সাথে পরিচিত হব যেটা আমাদের অবশ্যই ড্রয়িং করার জন্য লাগবে। তো ট্রেডিশনাল ড্রয়িং টুলস, কি কি ড্রয়িং টুলস গুলো লাগবে আমরা একটু দেখি। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ড্রয়িং বোর্ড। এটা একটা ড্রয়িং বোর্ড, এখানে আমরা ড্রয়িং পেপারটা রাখবো, তারপর এখানে টি স্কেল থাকবে, এটার উপরে ড্রয়িং পেপারের উপরে রেখে তারপর আমরা ড্রয়িংটা শুরু করবো। এখানে কিছু টি স্কোয়ার দেখবো, মানে যেগুলো টি স্কেল, ওইগুলার অনেকগুলো সেটকে একসাথে টি স্কোয়ার বলা হয়। এখানে কিছু ট্রায়াঙ্গেলস দেখা যাচ্ছে, এগুলো স্কেল, ঠিক আছে। এখানে কিছু টেপ দেখা যাচ্ছে, ঠিক আছে, অ্যাডহেসিভ টেপ, পস টেপও বলা হয়, এগুলাকে আমরা দেখবো সামনে। এখানে কিছু পেন্সিল দেখা যাচ্ছে বিভিন্ন শেপের। এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে এই এইচবি পেন্সিল অথবা 2H পেন্সিল অথবা 4H পেন্সিল, এখানে বিভিন্ন ক্যাটাগরি দিচ্ছে পেন্সিলে। তারপর এখানে হচ্ছে স্যান্ড পেপার আছে, হ্যাঁ, তারপর এখানে কম্পাস আছে, তারপর পেন্সিল ইরেজার, ইরেজার শিল্ড অর্থাৎ যেটা দিয়ে আমরা কি করি, ইরেজিং শিল্ড অর্থাৎ শার্পনারকে ইরেজিং শিল্ড বলা হয়। তারপর হচ্ছে সার্কেল টেমপ্লেট, অর্থাৎ এখানে দিয়ে আমি যে কোনো শেপের, এখানে পেন্সিল পুট করে যে কোনো শেপের আমরা কি করতে পারি, সার্কেল ড্র করতে পারি। টিস্যু পেপার লাগবে ড্রয়িং পেপারকে পরিষ্কার রাখার জন্য, শার্পনারও আছে এখানে। তারপর হচ্ছে এখানে ক্লিন পেপার, একটা একটা কি ক্লিন পেপারের বক্স দেখতে পাচ্ছি। এখানে দেখেন যে ড্রয়িং শিটের জন্য আমরা বেসিক্যালি A3 সাইজটা ইউজ করব, A3 সাইজের পেজটাই ইউজ করব, ঠিক আছে। তো কখনো আমরা বলবো যে লাইব্রেরিতে গিয়ে যখন আমরা ড্রয়িং ক্লাস করতে যাব, লাইব্রেরিতে গিয়ে বলতে হবে যে আমাকে A3 সাইজের ড্রয়িং পেপার গুলো দেন, ঠিক আছে, তাহলে আপনাকে দিয়ে দিবে। আমরা জানি যে আমরা বেসিক্যালি অফসেট যেগুলো ইউজ করি অ্যাসাইনমেন্টের জন্য সেগুলোর সাইজ হচ্ছে A4। এখানে বিভিন্ন ডাইমেনশন গুলো দেওয়া আছে, যে A4 সাইজ হলে আপনার পেপারের ডাইমেনশন হবে 210 বাই 297, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে যেটা A3 আমরা ইউজ করবো ড্রয়িং এর জন্য সেটা হচ্ছে 297 বাই 420, ঠিক আছে। সো এখানে আপনি দেখেন বিভিন্ন শেপ দিছে, যদি A1 পেজ হয় তাহলে দেখবেন সেটা একটা পোস্টার সাইজের কি হয়ে যাবে, পোস্টার আরো বড় একটা শেপ হয়ে যাবে, সেটা হচ্ছে A1 সাইজ। আর এটার অর্ধেক নিলে সেটাকে বলবো A2 সাইজ, আর সেটার A2 এর অর্ধেক নিলে সেটাকে বলবো A3 সাইজ, ঠিক আছে। A3 এর অর্ধেক নিলে সেটাকে বলবো A4। আবার এখানে দেখেন A5, A6, A7, A8 এসে আরো ছোট হয়ে গেছে। তো বিভিন্ন ডাইমেনশনে ভাগ করছে, A7 পর্যন্ত দেয়া আছে এখানে ডাইমেনশন গুলো। তাহলে আমাকে বুঝতে হবে যে কিভাবে একটা পেপারের ডাইমেনশন আমরা ডিনোট করি বা ডিফাইন করি।
আমরা A3 সাইজটা ড্রয়িং পেপার হিসেবে ইউজ করবো, এই জন্য A3 টা স্পেসিফিকলি দেওয়া আছে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে, কত বাই কত। মোটামুটি আমরা বিভিন্ন ড্রয়িং টুল সম্পর্কে দেখলাম, আমরা আরো দেখবো এখানে যে সেট স্কেল গুলো আছে যেগুলো দিয়ে আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন ত্রিভুজ অঙ্কন করতে পারি, ঠিক আছে, আর বিভিন্ন কোণ মাপতে পারি। যেমন এটার সাহায্যে আমি 60° কোণ এঁকে ফেলতে পারবো, এর সাহায্যে আমি 45° কোণ ইজিলি এঁকে ফেলতে পারবো কম্পাস ছাড়া। এখানে কম্পাস আছে যেটা দিয়ে আমরা কি করতে পারি, ইজিলি সার্কেল ড্র করতে পারি, ঠিক আছে, যে কোনো রেডিয়াসের। এখানে ডিভাইডার আছে, এগুলো দিয়ে আমরা এক্স্যাক্টলি আমাদের ফিগার গুলোর ডাইমেনশন ঠিক আছে কিনা চেক দিতে পারি, ঠিক আছে। দুই থেকে সূচ আছে, এটাকে বলা হয় ডিভাইডার। আর এটাকে বলা হয় টি স্কেল, যেটা দিয়ে ড্রয়িং পেপারে আমরা কি করব, ড্রয়িং করব, সেটা হচ্ছে কি টি স্কেল, অনেক বড় এই স্কেলটা। এখানে দেখেন যে ফ্রেঞ্চ কার্ভ দেখা যাচ্ছে, ফ্রেঞ্চ কার্ভ হচ্ছে কি কার্ভ, বিভিন্ন শেপের কার্ভ ড্র করার জন্য এই স্কেলটা ব্যবহার করা হয়, এটাকে বলা হয় ফ্রেঞ্চ কার্ভ। সাপোজ আপনার এরকম একটা শেপের কার্ভ দরকার, আপনি কি করবেন, স্কেলটা বসিয়ে এই কার্ভটা এঁকে ফেললেন। এরকম একটা শেপ দরকার, আপনি স্কেলটা বসিয়ে এই শেপটা অঙ্কন করে ফেলতে পারেন। তো এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরি দেখেন, বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন শেপ আপনি চাইলে ক্রিয়েট করতে পারবেন এই স্কেল গুলো ইউজ করে। আর ফার্স্ট স্টেপটা কেন দরকার, সেটা হচ্ছে আপনার ড্রয়িং পেপারটাকে বসার জন্য বোর্ডে, ঠিক আছে, ড্রয়িং বোর্ডে বসার জন্য এই যে ফার্স্ট স্টেপটা দরকার। ফার্স্ট স্টেপ দিয়ে আমি প্রথমে ড্রয়িং পেপারটাকে ফিক্সড করে ফেলবো বোর্ডে, ঠিক আছে। তারপর ড্রয়িং পেপারের নিচে আপনার ডেট অফ সাবমিশন, আপনি কোন, আপনার নাম, আপনার রোল নাম্বার, আপনার ডেসিগনেশন, ঠিক আছে, স্টুডেন্টস, তারপর হচ্ছে আপনি কাকে সাবমিট করছেন বা আপনার এই ড্রয়িং এর আপনি কি আঁকতে যাচ্ছেন, ফিগার 1 সম্পর্কে ডিসক্রিপশন দিলেন, ফিগার 2 সম্পর্কে ডিসক্রিপশন দিলেন। তো ওভারঅল একটা সামারি থাকবে নিচে, ঠিক আছে। তারপর আপনি যে আপনাকে যেটা ড্র করতে বলা হলো আপনি সেটা ড্র করলেন। হ্যাঁ, আপনি একটা পেন্টাগন ড্র করলেন, সাপোজ আপনি একটা স্কয়ার ড্র করলেন, আপনি একটা কিউব ড্র করলেন। তো এখানে কি ড্রয়িং গুলো থাকবে। তারপর টি স্কেলটা দিয়ে আপনি ড্রয়িং পেপারটাকে যেন মুভ না করে এখানে কি করে রাখলেন, ড্রয়িং পেপারটাকে আপনি এই চাপ দিয়ে রাখলেন। তারপর দেখেন এটা হচ্ছে ড্রয়িং পেপার, এখানে এটা হচ্ছে বোর্ড, ঠিক আছে, এটা হচ্ছে বর্ডার, পেপারের চার কোণাটাকে বর্ডার বলা হচ্ছে। এটা হচ্ছে মেইন ড্রয়িং পেপার ফার্স্ট স্টেপ, আর এটা হচ্ছে টেবল। মোটামুটি এখানে একটা ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে ভিউটা, আমরা যখন ড্রয়িং আঁকতে যাব আমাদের কিভাবে প্লেস করতে হবে, ঠিক আছে। তো দেখেন আপনি ঠিক স্কেলটাকে যে কোনো শেপে রাখতে পারেন আপনার বোর্ডে, যেন ড্রয়িং পেপারটা না নড়ে। এখন আমরা বিভিন্ন ডেফিনেশন সম্পর্কে ক্লিয়ার হবো আর কি, মানে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ যে যে জিনিসগুলো ইউজ করব সেই জিনিসগুলো একটু আমাকে জানতে হবে। প্রথমে যেটা ইউজ করবো আমরা সেটা হচ্ছে ড্রয়িং শিট, ড্রয়িং বোর্ড, মিনি ড্রাফটার, পি স্কোয়ার, কম্পাস, ডিভাইডার, সেট স্কোয়ার, প্রোটেক্টর, ফ্রেঞ্চ কার্ভ, পেন্সিল, ইরেজার। মোটামুটি অনেকগুলো সম্পর্কে আমরা পরিচিত, আবার অনেকগুলো নতুন টার্ম আমরা দেখতে পাচ্ছি। সো প্রত্যেকটা জিনিস আমরা ডেফিনেশনের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাব। প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে ড্রয়িং শিটটা কি। Drawing sheet is a white paper on which an object is drawn, which available in various sizes. তাহলে ড্রয়িং শিট হচ্ছে এমন একটা হোয়াইট পেপার যেটাতে বিভিন্ন অবজেক্ট গুলো ড্র করব, যেটা বিভিন্ন সাইজের হতে পারে। The sheet used for engineering should be of good quality. তাহলে ড্রয়িং শিটটা অবশ্যই ভালো কোয়ালিটির হতে হবে। It should be white in color with uniform thickness. মোটামুটি একটা ভালো thickness-এর হতে হবে, যেন পাতলা না হয়, পাতলা হলে হোয়াইট পেপারটা ছিঁড়ে যাবে, ঠিক আছে। এটা কালার হতে হবে সাদা। With must resist the easy turn of paper, মানে পেপারটা যেন ইজিলি মানে টিকে থাকে। আমি দেখা গেছে যে 3-4 বার যখন ইরেজ করলাম একই জায়গায়, পেপারটা যেন ছিঁড়ে না যায়। The surface of the sheet must be smooth. পেপারের উপর খুব স্মুথ থাকতে হবে, যেন কাঁচ না হয়। সো ড্রয়িং শিট সম্পর্কে আমরা যেটা জানলাম সেটা এক ধরনের সাদা পেপার যেখানে বিভিন্ন অবজেক্ট গুলো ড্র করা হয়। সেটা সাদা হতে হবে, সেটা ভালো থিকনেস থাকতে হবে, সেটা স্মুথ হতে হবে, বাস শেষ। এখন যাবো গা ড্রয়িং বোর্ড জিনিসটা কি। ড্রয়িং বোর্ড ইজ জেনারেলি মেড অফ সফট উড এন্ড ইট ইজ রেক্টেঙ্গুলার শেপ। ড্রয়িং বোর্ডটা হচ্ছে সফট উড, অর্থাৎ খুব নরম একটা উড নিয়ে তৈরি, এবং এটা রেক্টেঙ্গেল শেপ। এটা অবশ্যই একটা কি আয়তাকার একটা শেপ, ঠিক আছে। ইট ইজ ইউজ টু সাপোর্ট ড্রয়িং শিট। তাহলে ড্রয়িং বোর্ডের কাজটা কি, ড্রয়িং শিটকে সাপোর্ট দেয়া, যেন
So the size of board is made according to the size of the drawing sheet. তাহলে ড্রয়িং বোর্ডটাকে এমন ভাবে বানানো যেন ড্রয়িং শিটের সাইজ অনুসারে হয়। The wood portion are jointed by tongue and groove tight joint to prevent cracks. Wood portion গুলো এমন ভাবে বানানো হয় যেন কোনো ক্র্যাক গুলো না থাকে, ঠিক আছে? At the edge of board, straight ebony edge is provided for the T-square usage. বোর্ডের মধ্যে যেন আমি T-square গুলো রাখতে পারি, সেই ক্ষেত্রে ওরা কি করে দিচ্ছে, ওখানে ebony edge তৈরি করে দিয়েছে, ঠিক আছে? কিভাবে আমরা স্কেল গুলো রাখবো ড্রয়িং বোর্ডে সেই ব্যবস্থা ওরা করে দিয়েছে। সো ড্রয়িং বোর্ডের কাজটা কি? এটা হচ্ছে ড্রয়িং শিটকে সাপোর্ট দেওয়ার জন্য তৈরি করা হয়। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ, ঠিক আছে? মোটামুটি একটু জানলে হবে। তাহলে ড্রয়িং শিট, ড্রয়িং বোর্ড, আমরা দুইটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমরা চলে যাব মিনি ড্রাফটার জিনিসটা কি। মিনি ড্রাফটার is an instrument which can be used for multiple functions in drawing. মিনি ড্রাফটার এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা বিভিন্ন ফাংশনের জন্য ড্রয়িং এর জন্য ইউজ করা হয়। It contains two arms which is adjustable to require angle, and at the end of the lower arm a scale set is attached. তাহলে বলা হচ্ছে এইটার দুইটা আর্ম আছে, ঠিক আছে? এটার দুইটা পার্ট আছে যেটা অ্যাডজাস্ট করা যাবে বিভিন্ন অ্যাঙ্গেলে। আমার যে অ্যাঙ্গেলটা লাগবে সেই অ্যাঙ্গেল অনুসারে আমি সেটাকে অ্যাডজাস্ট করতে পারবো, এবং সেটার যে একটা লোয়ার যে আর্মটা আছে সেটা সেটা অ্যাটাচ করা আছে, মানে সেটা বোর্ডের সাথে, ড্রয়িং বোর্ডের সাথে খুব অ্যাটাচ করা, ঠিক আছে? তাহলে এটাকে বলা হচ্ছে মিনি ড্রাফটার। এবং আরেকটা পার্টকে আমি মুভ করে কি করতে পারি, অ্যাঙ্গেল তৈরি করতে পারি। The scale set contains two scale connected perpendicular to each other which cannot be separated. তাহলে এই স্কেলটার দুইটা একসাথে স্কেল লাগানো আছে যেটা সেপারেট করা যায় না, একে অপরের সাথে লম্বভাবে আছে, ঠিক আছে? This instrument is fixed to drawing board at one edge with the help of a screw provided for the drafter. তাহলে এই ইনস্ট্রুমেন্টটা ড্রয়িং বোর্ডের যে কোনো একটা কোণায় ফিক্সড করা থাকে, ঠিক আছে? Mini drafter is used for drawing horizontal lines, vertical lines, inclined lines, angles, parallel lines, perpendicular lines. আচ্ছা, বিভিন্ন প্রকার লাইন তৈরি করার জন্য আমার মিনি ড্রাফটারটা দরকার হয়। অনেক সময় আমাকে বাড়তি স্কেল ইউজ করতে হবে না। ড্রয়িং বোর্ডে যদি মিনি ড্রাফটার লাগানো থাকে ওটার সাহায্যে আমি কি করতে পারি, বিভিন্ন লাইন তৈরি করে ফেলতে পারি, যেমন হরিজন্টাল, ভার্টিক্যাল, এগুলো তো আমরা জানি, ঠিক আছে? হরিজন্টাল মানে যেটা এইভাবে থাকতেছে, ভার্টিক্যাল মানে যেটা লম্বভাবে থাকতেছে, ইনক্লাইন মানে যেটা অ্যাঙ্গেল করে যাচ্ছে, আর বিভিন্ন অ্যাঙ্গেল মানে বিভিন্ন কোণ, প্যারালাল মানে যেটা সমান্তরাল, পারপেন্ডিকুলার মানে যেটা লম্ব। সো এই লাইনগুলো আমরা তৈরি করতে পারি। মিনি ড্রাফটারের কাজ কি তাহলে? এটা হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা ড্রয়িং বোর্ডের যে কোনো একটা কোণায় স্থাপন করা হয়, যে স্কেল গুলা আমরা মুভ করতে পারবো, ঠিক আছে, ড্রয়িং শিটের মধ্যে, এবং সেগুলো দিয়ে আমরা বিভিন্ন কোণ, বিভিন্ন লাইন তৈরি করতে পারবো। টি স্কেলটা কি? টি স্কেল হচ্ছে T-scale is used to draw horizontal and vertical lines on the drawing sheet. T-scale দিয়ে horizontal এবং vertical line তৈরি করতে পারবো। It made of wood or plastic in T shape. এটা wood অথবা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। The vertical part of T is called blade and the horizontal part is called T. আচ্ছা, horizontal part T is called head. এখানে আমি দুটো জিনিস জানলাম, সেটা হচ্ছে টি স্কয়ারের, এখানে দেখেন স্কেলটা দেখতে টি এর মতো না, তাহলে এখানে যেটা ভার্টিক্যাল পার্ট, এই যে এটা পুরোটা ভার্টিক্যাল লম্বভাবে যে অংশটা আছে টি এ, এটাকে বলা হচ্ছে ব্লেড। সো এই নিচের অংশ পুরোটা ব্লেড, আর উপরে যে হরিজন্টাল অল্প যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে হেড। এর উপরে হেড আছে আর নিচে আছে ব্লেড, আমাকে এটা মনে রাখতে হবে। The edge of the head is uniform level and the attached to the edge of the board. তাহলে এই এজ অফ দ্য হেড, তাহলে হেড এর যে এজটা আছে এটা খুবই ইউনিফর্ম এবং সেটা বোর্ডের সাথে মানে অ্যাটাচ করা থাকতে পারে ইজিলি। The working edge is used to draw lines anywhere on the sheet by moving instrument top to bottom. সো আমি স্কেলটা যে কোনো জায়গায় মুভ করে ড্রয়িং শিটে আমি লাইন তৈরি করতে পারি। তাহলে টি স্কেলটা হচ্ছে এমন একটা শেপের স্কেল যেটা দিয়ে আমি হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইন ড্রয়িং শিটের মধ্যে আঁকতে পারি, বাস একটু জানলে হবে। কম্পাসটা কি? কম্পাস is used to draw an arc or circle with known dimension or on engineering drawing. একটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর মধ্যে আমি বিভিন্ন বৃত্ত অথবা বিভিন্ন
আর্ক অর্থাৎ বিভিন্ন কার্ভ আমরা আঁকতে পারি কম্পাসের সাহায্যে। ইট ইজ জেনারেলি মেড অফ স্টিল অ্যান্ড কনসিস্ট টু লেগস। এটা স্টিলের তৈরি। কম্পাস বলতে আমরা যেটা দিয়ে সার্কেল অঙ্কন করি, ঠিক আছে, পেন্সিল পুট করে সেটাকে কি সার্কেল যেটা ড্র করি সেটাকে কম্পাস বলা হচ্ছে। One leg contains needle at the bottom and other leg contains a ring in which pencil is placed. So একটা লেগের মধ্যে আপনার নিডল থাকবে যেটা দিয়ে ড্রয়িং শিটকে আমরা ফিক্সড করে পজিশন দিলাম, এবং আরেকটাতে রিং থাকবে যেটার মধ্যে আমরা পেন্সিলটা প্লেস করলাম। The needle tip is placed at the respected point and the pencil tip is adjusted to the height at least 1 millimeter just above the tip of the needle. So needle থেকে 1 মিলিমিটার পরে ওই পেন্সিলের নিপটা থাকবে। এরপর আমি সেটাকে ইজিলি কি করতে পারি, মুভ করতে পারি। The gap is nothing but the paper thickness. So ওই 1 মিলিমিটার গ্যাপটা কিছুই না, ওই পেপারের থিকনেসটাই বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যেটা বুঝলাম যে কম্পাসের সাহায্যে আমরা সার্কেল এবং আর্ক তৈরি করতে পারি, যেখানে আমরা পেন্সিলটা দিয়ে কম্পাসটা তৈরি করব। ঠিক আছে, কম্পাস আমরা ফিগারটা দেখি তাহলে বুঝতে পারবো। কম্পাস এই যে এটাকে বলা হচ্ছে কম্পাস। এখানে একটা লেগে নিডল থাকবে আর একটা লেগে পেন্সিল থাকবে। সো নিডলটা দিয়ে আমি একটা নির্দিষ্ট পয়েন্টে এটাকে ফিক্সড করে আমি যে কোনো বৃত্ত আর্ক তৈরি করতে পারি। তাহলে আমরা কম্পাস সম্পর্কে জানলাম। সেট স্কয়ারটা কি? সেট স্কয়ার হচ্ছে, এটাকে বলা হচ্ছে সেট স্কয়ার। আমরা ফিগারটা দেখি। হ্যাঁ, সেট স্কয়ার হচ্ছে বিভিন্ন ত্রিভুজাকার স্কেল যেগুলোর সাহায্যে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, ঠিক আছে, অথবা বিভিন্ন লাইন আমরা তৈরি করতে পারি। এরপরে আমরা ফ্রেঞ্চ কার্ভ সম্পর্কে দেখবো। তো এই ফিগারটা একটু দেখে নেন, ফ্রেঞ্চ কার্ভ দেখতে কিরকম। স্কচ টেপ সম্পর্কে দেখবো, একটু দেখে নেন। তাহলে সেট স্কয়ার are used to draw lines with an angle between them. সেট স্কয়ার হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি করতে মানে ইউজ করা হয়। The most structure বিভিন্ন স্ট্রাকচারের জন্য 30, 45, 60, 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করা যায়। So set squares make the work easier for these types of drawing. Generally, set squares are two types. One is 45 degree set square, another is 30, 60 degree set square. একটা 45 ডিগ্রি ছিল আর একটা হচ্ছে 30 আর 60 ডিগ্রি set square ছিল। Both are required in drawing. দুইটাই দরকার একটা ড্রয়িং শিটের জন্য। 45 set square has a side of 25 centimeter while at the set square has এত। আচ্ছা, এগুলো দরকার নাই। সো সেট স্কয়ারের কাজটা হচ্ছে মেইনলি বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি করার জন্য তৈরি করা হয়, ঠিক আছে, বা বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি করার জন্য এটা আমরা ইউজ করব ড্রয়িং শিটে। একটু জানলাম। প্রোট্রাক্টর একটা নতুন জিনিস আসছে এখানে। প্রোট্রাক্টর ইজ ইউজ টু ড্র এন্ড মেজার দ্য অ্যাঙ্গেল অফ দ্য লাইন ইন দ্য ড্রয়িং। প্রোটেক্টরটাও হচ্ছে আপনার বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি করার জন্য, বিভিন্ন লাইন ড্র করার জন্য তৈরি মানে ইউজ করা হয়। ইট ইজ ট্রান্সপারেন্ট অ্যান্ড মেড অফ প্লাস্টিক। এটা হচ্ছে কি প্লাস্টিকের তৈরি এবং এটা স্বচ্ছ। ইট ইজ দ্য শেপ অফ সেমি সার্কেল অ্যান্ড এটা দেখতে অনেকটা সেমি সার্কেলের মতো। প্রোটেক্টর হচ্ছে আমরা তো দেখেছি যে ছোট জ্যামিতি বক্সের মধ্যে থাকে এরকম একটা সাদা একটা প্লাস্টিক, যেটা একটা বৃত্তিকে ভাগ করলে যেরকম দেখতে, ওটার শেপটাও এরকম একটা বৃত্তিকে অর্ধেক করে ফেলবো, তো ওই জন্য এটাকে সেমি সার্কেল, অথবা এটাকে হ্যাঁ সেমি সার্কেল মানে সার্কেলের অর্ধেক এটা বলা হচ্ছে। দ্য এজ অফ দ্য সেমি সার্কেল পার্ট কনসিস্ট অফ রিডিং 1 ডিগ্রি অ্যাকুরেটলি। সো এটা দিয়ে আমি ইজিলি ডিগ্রি মাপতে পারি, ঠিক আছে। দ্য বটম লাইন জয়েন্টস দ্য 0 ডিগ্রি টু 180 ডিগ্রি। আমি যদি এটা প্রোটেক্টরের এক পাশ থেকে যদি আমি 0 ডিগ্রি ধরি আর ঘুরে আসতে অন্য পাশ যখন এসে যাব সেটা 180 ডিগ্রি হয়ে যাবে। The center of the bottom line is marked as 0. তো এইটার সেন্টারটা একদম যে বটমটার সেন্টার থাকবে সেটার মাঝখানের পয়েন্টটাকে 0 দিয়ে অথবা সি দিয়ে ডিনোট করব। চলো প্রোটেক্টর অর্থ আমরা বুঝলাম। আমরা একটা জ্যামিতি বক্স খুললেই ওই প্রোটেক্টরটা দেখতে পারবো, ঠিক আছে। ফ্রেঞ্চ কার্ভটা কি? বিভিন্ন শেপের যে প্লাস্টিকের স্কেলগুলো দেখেছি সেটাই ফ্রেঞ্চ কার্ভ। French curves are made of plastic and they are in irregular shape. Sometimes the drawing requires irregular curves or shapes or arc which cannot be drawn using compass. তাহলে যেই কার্ভ গুলা, যে আর্ক গুলা কম্পাসের সাহায্যে তৈরি করতে পারবো না, মাঝে মাঝে সেই শেপ গুলো আঁকতে গেলে আমাকে এই প্লাস্টিকের তৈরি স্কেল গুলা ইউজ করতে হবে। In that case, French curves are suitable. Generally, French curves are more suitable for more small curves and for long curves, spiralines are used. আচ্ছা, যখন অনেক বড় বড় কার্ভ ইউজ করব
এসপি লাইন্স ইউজ করব আমরা তখন। আর ছোট ছোট কার্ভের জন্য ফ্রেঞ্চ কার্ভ গুলা খুবই মানে উপযুক্ত। তো ফ্রেঞ্চ কার্ভটা বেসিক্যালি যদি আমরা কম্পাস আঁকতে না পারি সেক্ষেত্রে অ্যাঙ্গেল এই কার্ভ গুলো আমরা কি ফ্রেঞ্চ কার্ভ দিয়ে আঁকতে চেষ্টা করব, ঠিক আছে। পেন্সিল কি আমরা তো জানি, পেন্সিল ইজ ইউজ টু ড্র অন দ্য পেপার। পেন্সিল দিয়ে আমরা যে কোনো ড্রয়িংটা আঁকবো। এনি টাইপ অফ পেন্সিল ইজ নট সুইটেবল ফর ড্রয়িং। যে কোনো টাইপের পেন্সিল আমরা ইউজ করতে পারি না। There are some limitations. The drawing appearance should be very neat and understandable. তাহলে এখানে অনেকগুলো লিমিটেশন আছে। ড্রয়িং অ্যাপিয়ারেন্সটা খুবই নিট থাকতে হবে এবং যাতে বুঝতে পারি সেই রকম হতে হবে। Every lines of the drawing should indicate it is important. প্রত্যেকটা লাইনেই ড্রয়িং লাইনেই যেন সেটার ইম্পর্টেন্সটাকে দেখাতে পারে। It depends upon the hardness of the pencil. Based on the hardness quality, pencils are classified into 18 grades. একটা পেন্সিলকে 18 গ্রেডে ভাগ করা যায় তাদের কোয়ালিটি অনুসারে। সো একটা পেন্সিল ইউজ করতে হবে এমন যেটা কি আমরা ড্রয়িং শিটটাকে ইজিলি কি করতে পারে, আরো ফুটিয়ে তুলতে পারে। সো এই জন্য আমাকে বিভিন্ন লাইন সম্পর্কে জানতে হবে। There are different types of lines in engineering drawing. ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর বিভিন্ন লাইন সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে কোন লাইনটা দিয়ে কি জিনিসটা বোঝাচ্ছে, বা একটা ড্রয়িং এ আমরা কোন লাইনটা বেসিক্যালি আঁকবো। A single drawing is composed of many basic elements and different types of lines play distinct roles. A variety of line styles graphically represent physical objects including visible, hidden, center, cutting, plane, section, phantom. Each styles can be divided into into different types. Let's see what type of lines used in engineering drawing. এখানে যেটা বলা হলো একটা লাইন অনেক কিছুই মিন করতে পারে, ঠিক আছে। একটা লাইন আপনার মনে রাখতে হবে যে ড্রয়িং এ কোনো কিছু হিডেন থাকলে সেটা দেখাবে, কোনো কিছু মানে কোনো কিছু স্পষ্ট করার জন্য দেখাতে পারে। কোনো জায়গায় আমি কোনো একটা ড্রয়িং বাক করে ফেলতে চাচ্ছি সেই জিনিসটাকে জন্য লাইন ইউজ করতে পারি। তারপর কোন একটা জিনিসের সেন্টার বোঝানোর জন্য লাইন ইউজ করতে পারি। সো লাইনের অনেকগুলো ব্যবহার আছে, আমরা বিভিন্ন টাইপের লাইনগুলো সম্পর্কে জানবো। কন্টিনিউয়াস, 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 প্রথম তিনটা কন্টিনিউয়াস, কিন্তু এটা তিক, এটা তিন, পার্থক্য আছে। এটা তিক, এটা তিন, আর এটা হচ্ছে তিন ফ্রি হ্যান্ড লাইন। তিন ফ্রি হ্যান্ড লাইন, ফ্রি হ্যান্ড লাইন। আচ্ছা, ফ্রি হ্যান্ড মানে আপনি হাত দিয়ে আঁকেন না, এক নম্বর প্রশ্নের উত্তর, তারপরে এই টানটা দেন, আনসার টু কোয়েশ্চেন অন ওয়ান, এই টানটা দেন, এটাকে বলা হচ্ছে কি ফ্রি হ্যান্ড লাইন। আর যে লাইনটা হচ্ছে আপনার একটু ঘন সেটাকে বলতেছে থিক লাইন, আর যেটা খুব পাতলা সেটাকে বলে যে থিন লাইন। পার্থক্য হচ্ছে এটা হচ্ছে এইচবি পেন্সিল দিয়ে তৈরি করা হয়, এইচবি পেন্সিল বা এটার চাইতে সফট পেন্সিল দিয়ে তৈরি করা হয়। আর যদি 2H পেন্সিল দিয়ে তৈরি করি লাইনটা, সেটা তখন দেখতে এরকমই হবে, ঠিক আছে, একদম সরু তীক্ষ্ণ, ঠিক আছে। তাহলে পার্থক্য এখানে পেন্সিলের ইউজ। তাহলে এখানে বললো the line is used to display the outline and edge of the main drawing done by a pencil. যে লাইনটা আপনাকে আউটলাইন অর্থাৎ বর্ডার দেখাবে কোন একটা ড্রয়িং এ, যেটা পেন্সিল দিয়ে তৈরি করা হয় এইচবি চাইতেও কম সফট পেন্সিল দিয়ে, সেটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস থিক লাইন। The line is basically used for dimension, expansion, projection, leader line, etc. বিভিন্ন ডাইমেনশন দেখানোর জন্য, এক্সটেনশন অর্থাৎ কোন একটা ড্রয়িং কে আবার পরবর্তী ড্রয়িং এ এক্সটেন্ড করতেছেন, দুইটা একসাথে লাগিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে এই লাইনটা ইউজ করবেন। প্রজেকশনের জন্য, প্রজেকশন মানে আপনার ওটার দেখতে কেমন, সেটা এক পাশ থেকে দেখতে কেমন, সেটা হচ্ছে প্রজেকশন। তারপর হচ্ছে লিডার লাইন, এগুলো দেখানোর জন্য আপনাকে কন্টিনিউয়াস তিন লাইনটা ইউজ করতে হবে। পেন্সিল ইউজ, একটা হার্ড পেন্সিল ইউজ করতে হবে যেটা 2H পেন্সিল হতে পারে। কন্টিনিউয়াস ফ্রি হ্যান্ড লাইন বলতে যেটা হচ্ছে এরকম কন্টিনিউয়াসলি চলে যাবে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস তিন ফ্রি হ্যান্ড লাইন। কন্টিনিউয়াস তিন জিগজ্যাগ লাইন, the line used to show long break, যে লাইনটা আপনাকে বিভিন্ন লং ব্রেক দিয়ে দেখাবে, মানে এই লাইনটা বলতে বুঝাই যে এখানে একটা বড় ব্রেক আছে ড্রয়িং এ, তাহলে এটাকে বলে কন্টিনিউয়াস তিন জিগজ্যাগ লাইন। ড্যাশ লাইন, যদি আপনি ড্যাশ ড্যাশ দিয়ে লাইন তৈরি করেন, the line is used to show hidden edge of the main object. এখানে বোঝাচ্ছে যে এখানে কোন একটা জিনিস হিডেন আছে, ঠিক আছে, হিডেন, অথবা ওই ওই ড্রয়িং এর ওই যে এডজটা, যে কর্নারটা আছে সেটা হচ্ছে হিডেন। তাহলে এই ড্যাশ লাইন দিয়ে হিডেন কিছু বোঝাবে। চেইন তিন লাইন লং ডটেড, ড্যাশড তিন লাইনস উইথ ডটস। তাহলে এটা হচ্ছে ডটও থাকবে সাথে হচ্ছে তিন লাইনও থাকবে, দুইটা একসাথে মিক্স। দিস লাইন ইজ ইউজড টু রিপ্রেজেন্ট দ্য সেন্টার অফ দ্য সার্কেলস অর আর্ক। কোন একটা সার্কেলের সেন্টার বোঝানোর জন্য বা কোন একটা কার্ভের কোন একটা
সেমি বৃত্ত বলি, কোয়ার্টার বৃত্ত বলি, সেগুলো সেন্টার বোঝানোর জন্য এই চেইন 3 লাইনটা ইউজ করা হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন পর্যন্ত 6 প্রকার দেখলাম, আরো আছে। চেইন 3 উইথ থিক এন্ড, এখানে দেখেন লাইনগুলো একটু ভিন্ন। চেইন 3 with thick end. The line is used to represent the location of cutting plane. কোন একটা কাটিং প্লেনে, কোন একটা প্লেনকে আমি যদি কাট করি, ওই কাটিং প্লেনের লোকেশন বোঝানোর জন্য এই লাইনটা ইউজ করা হয়। তাহলে এটা দেখেন, একটা একটা লাইন আসছে, তারপর একটা কি ড্যাশ আসছে, তারপর আরেকটা থিক লাইন আসছে। এভাবে করে এই যে লাইনটা তৈরি করা হবে সেটা হচ্ছে চেইন 3 with thick end বলা হচ্ছে। হ্যাঁ, লং thin dashed and double short dashed line, তাহলে এখানে এই লাইনটারও একটা মিনিং আছে। This line is located in front of cutting planes, outer lines of adjacent parts, sensorial lines and to state center of gravity. আচ্ছা, কোন একটা প্লেনকে কাট করলেও এটার ইউজ করা যায়, তারপর কোন একটা অ্যাডজেসেন্ট পার্টের আউটলাইন্স হিসেবে দেখানো যায়, সেন্সোরিয়াল লাইনের জন্য দেখানো যায়, আবার সেন্টার অফ গ্র্যাভিটি দেখানোর জন্য। সেন্টার অফ গ্র্যাভিটি বলতে বোঝাচ্ছে আমি একটা বস্তু নিলাম, ওই বস্তুটার নির্দিষ্ট এরিয়ার সেন্টার যে পয়েন্টে কাজ করবে সেটাকে বলা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। যেমন একটা বৃত্তের জন্য মাঝখানের পয়েন্টে সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে, তাহলে ওই লাইনটার জন্য এইভাবে করে দেখাবো। ঠিক আছে, একটা ড্যাশ, একটা ডবল শর্ট ড্যাশ। ঠিক আছে, তারপর আবার 3 ড্যাশ, আবার ডবল শর্ট ড্যাশ, এভাবে করে দিয়ে এই লাইনটাকে তৈরি করতে হবে। তো মোটামুটি আমরা অনেকগুলো ক্যাটাগরি লাইন দেখেছি, আপনারা একটু খাতায় প্র্যাকটিস করতে হবে লাইনগুলা, এবং এর মিনিং গুলো আমাকে বোঝাতে হবে যে এই লাইনটা দিয়ে বোঝাই এটা, এটা আমরা এখানে ইউজ করব, এই লাইনটা দিয়ে বোঝাই এটা, এটা আমরা এখানে। তো এই প্রত্যেকটা ক্যাটাগরির লাইন আপনাদেরকে খাতায় ড্র করে আনতে হবে। তো ক্লাসে এগুলা নিয়ে আলোচনা করব, আর এগুলা অ্যাসাইনমেন্টে কারা থাকবে এই লাইনগুলা, প্রত্যেকটা লাইনের হেডলাইন গুলা এবং যে লাইনগুলা তৈরি করা আছে এগুলা ড্র করে নিয়ে আসবেন। আর হচ্ছে এখানে বিভিন্ন ফিগার দেখতে পাচ্ছি, হ্যাঁ, টি স্কয়ার, তারপর হচ্ছে ড্রয়িং শিট, তারপর হচ্ছে সেট স্কয়ার, ফ্রেঞ্চ কার্ভ, এগুলো ড্র করে নিয়ে আসবেন। ঠিক আছে, তাহলে ক্লাসে এগুলো নিয়ে আলোচনা হবে। আর এখানে যে ফিগার গুলো যে আছে এগুলো একটু অঙ্কন করে নিয়ে আসবেন সবাই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।